প্রতিদিনের মতো রহিম চাচা তার পুরনো কালো রঙের সিএনজি নিয়ে চট্টগ্রামের রাস্তায় বের হলেন। তার বয়স এখন প্রায় ৬৫ বছর। সাদা দাড়িতে ভরা তার মুখ, কপালে সময়ের ছাপ স্পষ্ট। তবুও তিনি নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে ভালোবাসেন। তার একটি মেয়ে আছে, নাম রিমি। রিমি একজন জেলা প্রশাসক। যখনই কেউ রহিম চাচাকে তার মেয়ের কথা জিজ্ঞেস করে, তিনি গর্বে বুক ফুলিয়ে বলেন, আমার মেয়ে সরকারের বড় চাকরি করে, সে জেলা প্রশাসক। রহিম চাচা কঠোর পরিশ্রম করে তার মেয়েকে এই জায়গায় পৌঁছিয়েছেন। তবে রিমি জানে না যে তার বাবা এখনও সিএনজি চালান। রিমি বহুবার বাবাকে বলেছে, এখন আর আপনাকে কাজ করতে হবে না বাবা, আমি আছি তো। কিন্তু রহিম চাচা কাজ ছাড়া থাকতে পারেন না, কাজই তার জীবন। সেদিন বিকেল ৫টা, আকাশে হালকা মেঘ জমেছিল। রহিম চাচা বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ একজন পুলিশ অফিসার তার সিএনজির সামনে এসে দাঁড়াল। অফিসারটি খাকি ইউনিফর্ম পরা, কাঁধে ৩ তারা, চোখে কালো সানগ্লাস। সে উদ্ধত গলায় বলল, ওই বুড়া, তাড়াতাড়ি গাড়ি চালু কর, আমার তাড়া আছে। রহিম চাচা এই অফিসারকে চিনতেন। এ হলো এই এলাকার কুখ্যাত ইন্সপেক্টর কামাল। তার নাম শুনলেই সাধারণ মানুষের বুক কাঁপে। ঘুষ, চাঁদাবাজি আর ক্ষমতার অপব্যবহার তার পরিচিত লক্ষণ। রহিম চাচা চুপচাপ গাড়ি চালাতে শুরু করলেন। পুরো পথ কামাল কাউকে ফোনে চিৎকার করে কথা বলছিল। শোন, আমার কথা না শুনলে তোর দোকান বন্ধ করে দেব, বুঝেছিস? কামাল গর্জে উঠছিল ফোনে। গন্তব্যে পৌঁছানোর পর কামাল কোনো কথা না বলে নামতে গেল। রহিম চাচা দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন। ভাড়া চাইবেন কিনা বুঝতে পারছিলেন না। কামালের যে দুর্নাম, তাতে ভাড়া চাইতে গেলে বিপদ হতে পারে। কিন্তু এত দূর এসে কিছু না পেলে তার দিনের রোজগারই হবে না। বুকে সাহস সঞ্চয় করে তিনি গাড়ি থেকে নেমে ধীরে ধীরে বললেন, স্যার, ভাড়াটা। কথা শেষ করার আগেই কামালের চোখ রাগে লাল হয়ে গেল। সে ঘুরে দাঁড়িয়ে গর্জে উঠল, কি বললি তুই? তোর এত বড় সাহস যে তুই আমার কাছে ভাড়া চাস? তুই জানিস আমি কে? রহিম চাচার হাত পা কাঁপতে শুরু করল। তিনি কাঁপা গলায় বললেন, স্যার, আমি তো শুধু। চুপ, একেবারে চুপ! কামাল চিৎকার দিয়ে বলল, আজ তোর খবর আছে, দাঁড়া, গাড়ির কাগজপত্র বের কর। রহিম চাচা কাঁপা হাতে কাগজপত্র বের করে কামালের হাতে দিলেন। তার সব কাগজ ঠিকঠাক ছিল। ব্লু বুক, ট্যাক্স টোকেন, ফিটনেস সার্টিফিকেট, সবকিছু আপডেট। কামাল কাগজগুলো এমনভাবে দেখছিল যেন সে আণুবীক্ষণিক যন্ত্র দিয়ে ভুল খুঁজছে। কিছুক্ষণ পর কামাল কাগজগুলো রহিম চাচার মুখের ওপর ছুঁড়ে মেরে বলল, তোর কোনো কাগজই ঠিক নেই, ৫,০০০ টাকা তাড়াতাড়ি বের কর, নইলে এখনই মামলা দিয়ে গাড়ি আটক করব। রহিম চাচার মাথায় যেন বজ্রপাত হলো। তিনি হাত জোর করে বললেন, স্যার, আমার সব কাগজ তো ঠিক আছে, দয়া করে আরেকবার দেখুন, আর আমার কাছে তো এত টাকা নেই। এই কথা শুনে কামাল আরও ক্ষিপ্ত হয়ে উঠল। তুই আমার সাথে তর্ক করিস? বুড়ো বয়সেও তোর এত সাহস? কথাটা বলেই সে রহিম চাচার গালে একটা জোরালো চড় মারল। ষাটোর্ধ্ব মানুষটি ধাক্কা সামলাতে না পেরে টলে গেলেন। এরপর কামাল তার বুট দিয়ে রহিম চাচার পেটে একটা লাথি মারল। আহ বলে একটা আর্তনাদ করে রহিম চাচা মাটিতে লুটিয়ে পড়লেন। তার চোখ ঝাপসা হয়ে এলো, ব্যথায় পেট ছিঁড়ে যাচ্ছিল। রাস্তার পাশে একটা ভিড় জমে গিয়েছিল। সবাই দেখছিল, কিন্তু কেউ এগিয়ে আসার সাহস পাচ্ছিল না। কামালের ক্ষমতার সামনে তাদের প্রতিবাদ করার সাহস নেই। কামাল অহংকারের সাথে চারদিকে তাকিয়ে পকেট থেকে সিগারেট বের করে ধরালো, যেন সে একমাত্র ক্ষমতাবান। কিন্তু কামাল জানত না, ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা নীল শার্ট পরা একটা ছেলে পুরো ঘটনা তার মোবাইলে রেকর্ড করছে। ছেলেটির নাম তানভীর। সে রিমির কলেজ জীবনের বন্ধু। সে রহিম চাচাকে চিনত। দৃশ্যটা দেখে তার রক্ত মাথায় উঠে গিয়েছিল, কিন্তু একা কিছু করার সাহস না পেয়ে সে বুদ্ধি খাটিয়ে ভিডিও রেকর্ড করল। ভিডিওটা রেকর্ড করার সাথে সাথে তানভীর রিমির হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল। সাথে মেসেজ লিখল, রিমি, দেখো তোর বাবার সাথে এই অফিসার কি করেছে, দ্রুত ব্যবস্থা নাও। রিমি তার অফিসে বসে একটি গুরুত্বপূর্ণ ফাইল পর্যালোচনা করছিলেন। তিনি হালকা নীল রঙের সালোয়ার কামিজ পরেছিলেন, সাথে সাদা দুপাট্টা। তার চুল ঝুঁটিতে বাঁধা, কপালে ছোট্ট একটা টিপ। তিনি জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সমস্যা সমাধানে ব্যস্ত ছিলেন। হঠাৎ তার মোবাইলে একটি নোটিফিকেশন এলো। ব্যস্ততার কারণে তিনি প্রথমে ফোন তুলতে চাননি, কিন্তু তানভীরের নাম দেখে তিনি মোবাইল হাতে নিলেন। ভিডিওটা প্লে করার সাথে সাথে রিমি থমকে গেলেন। তার হাত কাঁপতে শুরু করল। স্ক্রিনে তিনি দেখতে পেলেন তার বাবা, তার জীবনের আদর্শ, তার সবচেয়ে বড় শক্তি রাস্তার ধুলোয় অসহায়ভাবে পড়ে আছেন। একজন পুলিশ অফিসার তার বাবাকে লাথি মারছে। রিমির চোখে জল চলে এলো। তিনি কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না। তার চোখ মুখ রাগে লাল হয়ে গেল। তিনি মনে মনে বললেন, কে এই অফিসার? কার এত বড় সাহস আমার বাবাকে এভাবে অপমান করার? রিমি দ্রুত তার সহকর্মীকে ডেকে এই অফিসার সম্পর্কে খোঁজ নিতে বললেন। কিছুক্ষণের মধ্যেই তথ্য পেলেন, ইন্সপেক্টর কামাল, কুখ্যাত দুর্নীতিবাজ অফিসার। রিমি প্রতিজ্ঞা করলেন যে তার বাবাকে যে অপমান করেছে তাকে আইনের মাধ্যমেই কঠোর শাস্তি দেবেন।
তিনি আর এক মুহূর্ত দেরি না করে অফিসের কাজ গুছিয়ে গাড়িতে উঠলেন। পুরো রাস্তায় শুধু তার বাবার অপমানিত মুখটা তার চোখের সামনে ভেসে উঠছিল। বাড়িতে ঢুকে তিনি দেখলেন বাবা ড্রয়িং রুমের এক কোণায় চুপচাপ বসে আছেন, তার মুখে এবং শরীরে আঘাতের চিহ্ন স্পষ্ট। রিমিকে দেখে রহিম চাচা জোর করে হাসার চেষ্টা করলেন। কিরে মা, আজ এত তাড়াতাড়ি এলি? রিমি কোনো উত্তর না দিয়ে বাবার পাশে বসলেন। তার হাত নিজের হাতে নিয়ে আলতো করে বললেন, বাবা, তোমার সাথে কি হয়েছে? রহিম চাচা চমকে উঠলেন। কই, তেমন কিছু হয়নি তো, রাস্তায় একটু পড়ে গিয়েছিলাম। আমাকে সত্যিটা বলো বাবা, আমি সব জেনে গেছি। তিনি ফোনটা বের করে বাবাকে ভিডিওটা দেখালেন। ভিডিও দেখে রহিম চাচার চোখে জল এলো। তিনি আর লুকিয়ে রাখতে পারলেন না। কেঁদে কেঁদে মেয়েকে বললেন, আমার কোনো দোষ ছিল না মা, আমি শুধু ভাড়াটা চেয়েছিলাম। বৃদ্ধ বাবার কান্না দেখে রিমি নিজেকে সংযত রাখতে পারছিলেন না। তিনি বাবাকে জড়িয়ে ধরলেন। তোমার কোনো দোষ নেই বাবা, দোষ ওই অফিসারের। তুমি চিন্তা করো না, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার এই অপমানের হিসেব আমি নেব। যে হাত তোমার গায়ে উঠেছে সেই হাত আর কারো গায়ে ওঠার আগে 1000 বার কাঁপবে। রিমি রাতে পরিকল্পনা করলেন। তিনি ভাবলেন, যদি তিনি সরাসরি জেলা প্রশাসক হিসেবে থানায় যান তাহলে কামালের আসল রূপ দেখতে পারবেন না। তাই পরদিন সকালে রিমি তার পরিচয় গোপন রাখার সিদ্ধান্ত নিলেন। সকালে উঠে রিমি একটি সাদামাটা হালকা সবুজ রঙের সালোয়ার কামিজ পরলেন, সাথে সাদা চুন্নি। কোনো গহনা পরলেন না, মুখে হালকা মেকআপ, চুল সাধারণভাবে বেঁধে নিলেন। আয়নায় নিজেকে দেখে তিনি নিশ্চিত হলেন দেখতে একেবারে সাধারণ একজন নাগরিকের মতো লাগছে। তিনি ট্যাক্সি করে কামালের কর্মরত থানায় পৌঁছালেন। থানার ভেতরে ঢুকে দেখলেন পরিবেশটা একেবারে অন্যরকম। কয়েকজন কনস্টেবল অলসভাবে বসে আড্ডা দিচ্ছে, টেবিলের ওপর ফাইলের স্তূপ। রিমি ধীরে ধীরে ডিউটি অফিসারের কাছে গিয়ে বললেন, আমি একটা অভিযোগ করতে চাই। অফিসারটি তার দিকে না তাকিয়ে বিরক্ত গলায় বলল, কিসের অভিযোগ, কার বিরুদ্ধে? ইন্সপেক্টর কামালের বিরুদ্ধে। রিমি শান্তভাবে উত্তর দিলেন। নামটা শোনার সাথে সাথে থানার পরিবেশ বদলে গেল। অলস কনস্টেবলগুলো সোজা হয়ে বসল। ডিউটি অফিসার এবার রিমির দিকে তাকালো। সে মুচকি হেসে বলল, কামাল স্যারের বিরুদ্ধে অভিযোগ? আপনার মাথা ঠিক আছে তো? যান, বাড়ি যান, এখানে কোনো অভিযোগ নেওয়া হবে না। রিমি অবাক হওয়ার ভান করে বললেন, কেন, একজন পুলিশ অফিসারের বিরুদ্ধে কি অভিযোগ করা যায় না? ঠিক সেই মুহূর্তে থানার ভেতরে প্রবেশ করল কামাল। সে ধূসর রঙের শার্ট প্যান্ট পরেছিল, গলায় সানগ্লাস ঝুলছিল। সে জোরে জোরে বলতে বলতে ঢুকল, কিরে সবাই, আজকে কত টাকা তুলতে পেরেছিস? তার চোখ পড়ল রিমির দিকে। সে এগিয়ে এসে বলল, কি হয়েছে, এত কথা কিসের? ডিউটি অফিসার বলল, স্যার, এই মেয়েটা আপনার বিরুদ্ধে অভিযোগ করতে এসছে। কথাটা শুনে কামাল হাসতে শুরু করল। উচ্চস্বরে হেসে বলল, আমার বিরুদ্ধে অভিযোগ? কার সাহস আছে নাকি? আর তুই কে? তোর এত সাহস কিভাবে হলো? রিমি ভয় পাওয়ার ভান করে গতকালের পুরো ঘটনা বললেন, শুধু তার বাবার আসল পরিচয় গোপন রাখলেন। সব শুনে কামাল অট্টহাস্যেতে ফেটে পড়ল। একটা সামান্য সিএনজি চালকের জন্য এত দরদ? সে আমার কাছে ভাড়া চেয়েছিল, আমি তাকে শিক্ষা দিয়েছি, এতে তোর কি? আপনি আইনের লোক হয়ে নিজের হাতে আইন তুলে নিয়েছেন। আপনি একজন বয়স্ক মানুষকে রাস্তায় অপমান ও মারধর করেছেন। কামাল রেগে গিয়ে টেবিলে থাপ্পড় মেরে বলল, আমাকে আইন শেখাস? 2 পয়সার একটা মেয়ে, বেরো এখান থেকে, নইলে এমন মামলা দেব যে সারা জীবন জেলে পৌঁছবি। থানার অন্য পুলিশরাও হাসতে শুরু করল। তাদের কাছে এটা সাধারণ ঘটনা। ক্ষমতার দাপটে তারা ভুলে গিয়েছিল তাদের আসল দায়িত্ব। রিমি শান্তভাবে দাঁড়িয়ে রইলেন। তার চেহারায় ভয়ের লেশ মাত্র ছিল না। তিনি মনে মনে ভাবছিলেন, এই সেই ব্যবস্থা যার রক্ষক তিনি নিজে। ঠিক তখনই থানার বাইরে কয়েকটি সরকারি গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামলেন স্বয়ং পুলিশ সুপারিনটেন্ডেন্ট এসপি এবং তার সাথে আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা। তারা দ্রুত থানার ভেতরে ঢুকলেন। রিমি গতকাল রাতেই এসপিকে ফোন করে এই থানায় একটা আকস্মিক পরিদর্শনের ব্যবস্থা করেছিলেন। এসপি সাহেব, যিনি কালো প্যান্ট আর সাদা শার্ট পরেছিলেন, থানায় ঢুকেই দেখলেন কামাল এবং অন্য অফিসাররা হাসি ঠাট্টা করে একজন মেয়েকে অসম্মান করছে। যখন তিনি বুঝলেন মেয়েটি আর কেউ নন বরং জেলা প্রশাসক রিমি চৌধুরী, তখন তার চোখ বড় হয়ে গেল। তিনি দ্রুত রিমির সামনে এসে স্যালিউট দিয়ে বললেন, ম্যাডাম, আপনি এখানে? কোনো সমস্যা? পুরো থানা যেন থমকে গেল। কামাল সহ সব পুলিশ সদস্যের হাসি মিলিয়ে গেল। তারা বিস্মিত ও আতঙ্কিত হয়ে পড়ল। কামাল অবিশ্বাসের চোখে ভাবতে লাগল, এই সাধারণ দেখতে মেয়েটাকে এসপি স্যালিউট করছেন কেন? এসপি সাহেব পরিস্থিতি বুঝতে পেরে কামালের দিকে তাকিয়ে গর্জে উঠে বললেন, কামাল, তোমার এত সাহস কিভাবে হলো যে তুমি জেলা প্রশাসক ম্যাডামের সাথে এভাবে কথা বলো? কামালের গলা শুকিয়ে গেল। সে তোতলাতে তোতলাতে বলল, স্যার, আমি তো চিনতে পারিনি। রিমি প্রথমবার মুখ খুললেন। আপনি চিনতে পারেননি কারণ আপনার চোখে ক্ষমতার পর্দা পড়ে গেছে। ইন্সপেক্টর কামাল, আপনি ভেবেছিলেন আমি একজন সাধারণ নাগরিক, তাই আমার কোনো সম্মান নেই। আপনার জানা উচিত এই দেশের প্রতিটি সাধারণ নাগরিকের সম্মান রক্ষা করাই আপনার দায়িত্ব। রিমি এসপির দিকে তাকিয়ে বললেন, এসপি সাহেব,
আমি ইন্সপেক্টর কামালের বিরুদ্ধে একজন বয়স্ক নাগরিকের শারীরিক নির্যাতন ও ক্ষমতার অপব্যবহারের আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করছি। আমি এই মুহূর্তে তাকে সাসপেন্ড করার আদেশ দিচ্ছি। রিমির কথা শেষ হওয়ার সাথে সাথে কামালের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে রিমির কাছে হাত জোড় করে ক্ষমা চাইল। ম্যাডাম, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করেছি। কিন্তু রিমি দৃঢ় গলায় বললেন, তোমার মতো অফিসারকে ক্ষমা করলে সাধারণ মানুষের সাথে অবিচার করা হবে। তোমার অপরাধের শাস্তি তোমাকে পেতেই হবে কামাল। পুরো থানা নীরব হয়ে গেল। অবশেষে কামাল এবং তার সহকর্মীদের সাসপেন্ড করা হলো। কামালের সাসপেনশনের খবর দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ল। খবরটা শুনে সবচেয়ে বড় ধাক্কা খেলেন প্রভাবশালী এমপি নাসির সাহেব। নাসির ছিলেন কামালের গডফাদার। শহরের সমস্ত অবৈধ কার্যক্রম, চাঁদাবাজি থেকে শুরু করে অন্যায় অত্যাচার সবকিছুই তিনি নিয়ন্ত্রণ করতেন কামালের মতো পোষা পুলিশের মাধ্যমে। কামাল ছিল তার ডান হাত। নাসিরের আয়ের বড় অংশ আসত কামালের আদায় করা চাঁদা থেকে। রিমি তার বাবার অপমানের প্রতিশোধ নিতে তোকে সাসপেন্ড করেছে। এখন দেখ, আমি তার বাবাকে এমনভাবে ফাঁসাবো যে তার বাবাকে বাঁচাতেই তার সব শক্তি চলে যাবে। পরদিন সকালে রহিম চাচা যখন সিএনজি নিয়ে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন একদল পুলিশ তার বাড়ি ঘিরে ফেলল। তারা কোনো ব্যাখ্যা না দিয়ে তাকে থানায় নিয়ে গেল। রহিম চাচা কিছুই বুঝতে পারছিলেন না। থানায় পৌঁছে তাকে জানানো হলো তার বিরুদ্ধে হিট অ্যান্ড রানের মামলা হয়েছে। একজন ভুয়া সাক্ষীও তৈরি করা হয়েছে যে দেখেছে রহিম চাচার সিএনজির ধাক্কায় একজন পথচারী গুরুতর আহত হয়েছে। এটা ছিল নাসিরের নিখুঁত ফাঁদ। তার উদ্দেশ্য ছিল রিমিকে এমন চাপে ফেলা যাতে সে কামালকে চাকরিতে ফিরিয়ে আনতে বাধ্য হয়। খবর পেয়ে রিমি হতভম্ব হয়ে গেলেন। তিনি নিশ্চিত হলেন এটা কামাল এবং নাসিরের কাজ। খেলা এখন চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। কিন্তু তারা জানত না রিমি চাপের মধ্যেও কতটা শক্তিশালী। এখন রিমির ভেতরের আসল যোদ্ধা জেগে উঠল। তিনি তার পূর্ণ ক্ষমতা ব্যবহার করার সিদ্ধান্ত নিলেন। রিমি জানতেন নাসিরের মতো মানুষকে সরাসরি আইনের আওতায় আনা সহজ হবে না। তাই তিনি একটি বিশেষ পরিকল্পনা করলেন। তিনি একটি গোপন তদন্ত দল তৈরি করলেন তার বিশ্বস্ত কর্মচারীদের নিয়ে। তাদের কাজ দেওয়া হলো কামালের অতীত কর্মকাণ্ড খুঁজে বের করা। কিভাবে সে মানুষদের অত্যাচার করেছে, কত টাকা চাঁদা আদায় করেছে, চাঁদার হিসাব কোথায় আছে। বিশ্বস্ত অফিসাররা শহরের বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষ ও সৎ অফিসারদের থেকে তথ্য সংগ্রহ করতে শুরু করলেন। ধীরে ধীরে একটা বড় চিত্র উঠে আসতে লাগল। রিমি নিজে নাসিরের সমস্ত গোপন কার্যক্রম খুঁজতে শুরু করলেন। তিনি শহরের ভূমি অফিস, ট্রেড লাইসেন্স বিভাগ এবং অন্যান্য সরকারি দপ্তরে আকস্মিক পরিদর্শন শুরু করলেন। নাসিরের যত অবৈধ ব্যবসা ছিল সবকিছুর ফাইল তিনি নিজের নিয়ন্ত্রণে নিয়ে এলেন। দেখা গেল এমপি সাহেব শত শত কোটি টাকার সরকারি জমি দখল করে রেখেছেন। অসংখ্য ভুয়া কোম্পানির নামে ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। অন্যদিকে রহিম চাচার মামলার তদন্তের জন্য রিমি একজন অত্যন্ত সৎ অফিসারকে দায়িত্ব দিলেন। সেই অফিসার কয়েকদিনের মধ্যেই প্রমাণ করে ফেললেন যে পুরো ঘটনাটি ছিল সাজানো। নাসির টাকা দিয়ে একজন ভুয়া সাক্ষী তৈরি করেছিল। প্রমাণগুলো পেয়ে রিমি দ্রুত আদালতে পেশ করলেন। আদালত সঙ্গে সঙ্গে রহিম চাচাকে সসম্মানে মুক্তি দেওয়ার আদেশ দিল এবং মিথ্য মামলা সাজানোর জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল। জেল থেকে বেরিয়ে আসার পর রিমি তার বাবাকে জড়িয়ে ধরলেন। বলেছিলাম না বাবা, সত্যের জয় হবেই। রহিম চাচার চোখে খুশির জল। তুমি শুধু আমাকে না মা, সত্যকেই জিতিয়েছ। বাবার মুক্তির পর রিমির লক্ষ্য ছিল মূল খলনায়ক নাসির এবং কামালকে শাস্তি দেওয়া। তিনি তাদের বিরুদ্ধে সংগ্রহ করা সমস্ত প্রমাণ প্রধানমন্ত্রীর দপ্তরে এবং দুর্নীতি দমন কমিশনে পাঠিয়ে দিলেন। প্রমাণগুলো এত শক্তিশালী ছিল যে উচ্চ পর্যায়ে থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আদেশ দেওয়া হলো। সংবাদ মাধ্যমেও খবর প্রচার করা হলো। শহরের মানুষ খবর শুনে অবাক হল। অবশেষে কেউ একজন দুর্নীতিবাজদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। একদিন কামাল এবং নাসির একসাথে নাসিরের বিলাসবহুল বাংলোতে অবৈধ টাকা গুনছিলেন। তারা জানত না দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা তাদের বাংলো ঘিরে ফেলেছে। যখন তারা দরজা ভেঙে ঢুকল, নাসিরের মুখ ফ্যাকাশে হয়ে গেল। টেবিলে ছড়িয়ে থাকা লক্ষ লক্ষ টাকা, হিসাবের খাতা সবকিছুই হাতে নাতে ধরা পড়ে গেল। আপনারা দুজনই গ্রেফতার, প্রধান কর্মকর্তা ঘোষণা করলেন। খবরটা দ্রুত শহরে ছড়িয়ে পড়ল। মানুষ বুঝল রহিম চাচা সম্পূর্ণ নির্দোষ ছিলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল। টিভিতে খবর দেখে রহিম চাচার চোখে খুশির জল এলো। তিনি মেয়েকে জড়িয়ে ধরে বললেন, তুমি শুধু আমার সম্মান রক্ষা করনি মা, পুরো শহরকে এই অত্যাচারীদের হাত থেকে মুক্ত করেছ। কয়েক মাস পর শহরে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হলো। রিমিকে তার সাহসিকতা ও সততার জন্য সম্মাননা দেওয়া হলো। সেদিন রিমি গাঢ় নীল রঙের একটি শাড়ি পরেছিলেন, সাথে সোনালি পাড়। তার চুল খোপা করা, কপালে টিপ। মঞ্চে দাঁড়িয়ে তিনি বললেন, আমি যা করেছি
তা আমার কর্তব্য ছিল। প্রতিটি সরকারি কর্মকর্তার দায়িত্ব হল সাধারণ মানুষের সেবা করা, তাদের অধিকার রক্ষা করা। ক্ষমতা আমাদের সেবার হাতিয়ার, অত্যাচারের নয়। আমার বাবার অপমান আমাকে শিখিয়েছে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো কতটা জরুরি। আমি প্রতিজ্ঞা করছি, যতদিন আমি এই পদে আছি, কোনো সাধারণ নাগরিককে অন্যায়ভাবে অপমানিত হতে দেব না। দর্শকদের মধ্যে রহিম চাচা বসেছিলেন, তার চোখে গর্বের জল। পাশে বসা তানভীর বলল, রিমি শুধু একজন ভালো প্রশাসক না, সে একজন সত্যিকারের যোদ্ধা। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে রিমি তার বাবাকে বললেন, বাবা, তুমি আমাকে সৎ থাকতে শিখিয়েছ, কঠিন পরিশ্রমের মূল্য শিখিয়েছ। আজকের এই জয় আসলে তোমার শিক্ষারই ফল। রহিম চাচা মেয়ের মাথায় হাত রাখলেন। না মা, এই জয়ে তোমার সাহস আর সততার। তুমি প্রমাণ করেছ যে সত্য ও ন্যায়ের জয় অবশ্যই হবে। শহরে এখন নতুন বাতাস বইছে। কামাল এবং নাসিরের গ্রেফতারের পর অনেক দুর্নীতিবাজ নিজেরাই ভয় পেয়ে গেছে। মানুষ এখন আইনে বিশ্বাস রাখতে শুরু করেছে। তারা বুঝেছে সঠিক মানুষের হাতে ক্ষমতা থাকলে ন্যায় বিচার সম্ভব। রিমির এই সাহসিক পদক্ষেপ শুধু তার বাবাকে রক্ষা করেনি, পুরো শহরের মানুষকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দিয়েছে। তার গল্প এখন প্রতিটি সরকারি অফিসে, প্রতিটি থানায় আলোচিত হয়। নতুন অফিসাররা রিমিকে আদর্শ হিসাবে দেখে। তারা বুঝেছে ক্ষমতা মানে দায়িত্ব, অহংকার নয়। এভাবেই একজন মেয়ে তার বাবার সম্মান রক্ষা করতে গিয়ে পুরো সমাজে পরিবর্তনের বীজ বুনে দিল। প্রমাণ করল যে সততা, সাহস আর ন্যায়ের পথে চললে জয় অবশ্যম্ভাবী।